কেউ রক্ত দিয়েছে, কেউ তার জায়গা জমি হারিয়েছে, এক একজন এক একভাবে। আমার নানু বাসায় যেটা হয়েছে, বিরাট বোম পড়েছে, বোম পড়ে পুরো বাসা তছনছ হয়ে গেছে। আমরা কি সাফার করিনি? আমার পরিবার কি সাফার করেনি? করেছে। কিন্তু এখন যদি আমি কোটা দাবি করি সেজন্য, বা আমার পরিবারের কেউ যদি কোটা দাবি করে, এটা খুব অন্যায় হবে, কারণ আমার পরিবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে। আপনাদের কোনো ইন্ধন আছে কিনা? আপনাদের মনে বিএনপির কোনো ইন্ধন আছে কিনা? বিএনপি যদি ইন্ধন থাকতো তাহলে আন্দোলন এত সফলভাবে হতে পারতো না। এক। দুই হলো, আপনারা দেখেছেন যে আন্দোলনের শুরু থেকে যারা আন্দোলন করছেন, একেবারেই স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট যারা, স্পষ্ট করেছেন তাদের অবস্থান। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়, কোনো রাজনৈতিক দলের ইন্ধনে, কিংবা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিতে বা কোনো রাজনৈতিক দলকে অসুবিধায় ফেলতে এই আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন হচ্ছে তাদের সংবিধান সম্মত যে অধিকার, সে অধিকার আদায়ের জন্য। এই সংবিধান সম্মত অধিকারের বিষয়ে আমি আইনজীবী হিসেবে যেটুকু যুক্ত করতে পারি সেটা হচ্ছে, সংবিধানে স্পষ্ট বলা আছে আইনের চোখে সকলেই সমান, কোনো রকম বৈষম্য করা যাবে না, ধর্ম, জাতি, গোষ্ঠী, মানে লিঙ্গ, জেলা, কোনো কিছুর ভিত্তিতেই কোনো রকম বৈষম্য করা যাবে না। তবে এখানে একটা তবে আছে। একই সঙ্গে সংবিধান এটাও বলছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে সরকার চাইলে কোনো পজিটিভ স্টেপ নিতে পারে। রাষ্ট্র সেখানে পজিটিভ স্টেপ নেওয়ার ব্যাপারে সরকারকে বারিত করবে না। সংবিধানে এই ব্যাপারে পরিষ্কার বলে দেয়া আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনি যদি মূল ধারায় আনতে চান, সেই মূল ধারায় আনার ক্ষেত্রে আপনি যে কোনো পজিটিভ স্টেপ নিতে পারেন। কোটা তার একটা হতে পারে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সকলেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ? বঙ্গবন্ধুর পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার, আমার, আপনার, আমাদের পরিবার, আমাদের সকলের পরিবারই তো মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। অল্প কিছু রাজাকার, আলবদর, আল শামস বাদ দিলে আপনি, আমি, ভাই দুমরা সাফার করেছি। কেউ রক্ত দিয়েছে, কেউ তার জায়গা জমি হারিয়েছে, এক একজন এক একভাবে। আমার নানু বাসায় যেটা হয়েছে, বিরাট বোম পড়েছে, বোম পড়ে পুরো বাসা তছনছ হয়ে গেছে। আমরা কি সাফার করিনি? আমার পরিবার কি সাফার করেনি? করেছে। কিন্তু এখন যদি আমি কোটা দাবি করি সেজন্য, বা আমার পরিবারের কেউ যদি কোটা দাবি করে, এটা খুব অন্যায় হবে, কারণ আমার পরিবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। সে কারণেই তারা বলছে যে কোটা ভারতেও আছে, কোটা অন্যান্য দেশেও আছে, কিন্তু যেটা বলা আছে, এক হয়তো তুমি শিক্ষায় কোটা নিতে পারো, কিংবা তুমি চাকরিতে কোটা নিতে পারবা। পরিবার থেকে যে কোনো একজন কোটা নিতে পারবে। ধারাবাহিকভাবে দেখা যায় কিছু কিছু পরিবার সুবিধাপ্রাপ্ত হয়েই যাচ্ছে। এই জায়গাটাতে তারা কিন্তু কোটা সংস্কারের কথা বলছে, বাতিলের কথা কিন্তু একবারও বলেনি। এবং বলা হচ্ছে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য থাকে, নিশ্চয়ই তারা কোটার সুবিধা পাবে। কিন্তু সেটা আপনি আসলে কত প্রজন্ম সেই সুবিধাটা দেবেন? স্বাধীনতার তো 53 বছর পার হয়েছে, এবং সেই 53 বছরে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, কি এখন থার্ড জেনারেশন শুরু হয়েছে। থার্ড জেনারেশন কেউ কি আপনি কোটা সুবিধা দেবেন কিনা এই প্রশ্ন থাকে। আরেকটা বিষয়, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সবকিছুই যেহেতু পলিটিসাইজড হয়ে যায়, সরকার আসে, সরকার যায়, মুক্তিযোদ্ধার কোটা মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তিত হতে থাকে, নতুন সংখ্যা যুক্ত হয়, আগের সংখ্যা চলে যায়। হবে কি হবে না এটা তো সময় বলবে। আপনি একেবারে যদি বলেন এটা নির্ধারিত হয়ে গেছে, এটা সুযোগ নেই, আর এত সহজে বাংলাদেশে সুযোগ নাই বলে দেওয়া একটু মুশকিল। সেকান্দার রহমান, এটা বড় মুশকিল। হ্যাঁ, ওটা না বলি আমরা। তো এই যে পরিবর্তন হতে থাকে, এখন পর্যন্ত আমরা শহীদদের তালিকা করতে পারি না, তো জাতির জন্য লজ্জা, তাই না? সো আমরা যেহেতু সকল কিছুই পলিটিক্যালি ব্যবহৃত হয়, বাচ্চাদের মনে ভয়টা আছে, স্টুডেন্টদের মনে ভয়টা আছে, এবং সর্বোপরি দেখা যাচ্ছে 56% কোটা, 44% মেধা। একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে।